হ্যালো। জি স্যার। এখন দেখছো নিশ্চয়? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। গুড। তো আমরা শুরু করি। আম, আমরা নন প্যারামেট্রিক হাইপোথেসিস টেস্টিং গতদিন পড়ছিলাম এবং নন প্যারামেট্রিক টেস্ট কি, এটা প্যারামেট্রিকের সাথে পার্থক্যগুলো কি, নন প্যারামেট্রিকের ইউজ, লিমিটেশন, এইসব জিনিসগুলো এবং প্যারামেট্রিক নন প্যারামেট্রিকের মধ্যে ডিফারেন্সগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা নিউ নর্মাল সিচুয়েশন বা কোভিড মহামারীর কারণে আমাদের সিলেবাসের অনেক কিছুই একটু চেঞ্জ করে বা নতুন আঙ্গিকে করতে হচ্ছে যেন তোমাদের সুবিধা হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি যে হাইপোথেসিস টেস্ট নন প্যারামেট্রিকে অনেকগুলা মেথড আছে। আমরা সবগুলাই হয়তো ডিটেলস পারবো না করতে, আহ, তবে ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো আমাদের প্র্যাকটিক্যালেও কাজে লাগবে, আবার থিওরিতে তো লাগবেই, সে কটা আমি পিক করেছি। এটাও অনলাইন থেকে নেওয়া এবং আমাদের ওয়ার্ল্ডের একটা আছে, বই আছে, নন প্যারামেট্রিক টেস্ট স্ট্যাটিস্টিক্স। সে বইটা যখন তোমরা ডিপার্টমেন্টে আসবে তখন হয়তো দেখাবো আমি। আর এটা আমাদের গুপ্ত কাপড়ের বইয়েও কিছু দেওয়া আছে, মোস্তফা সরের বইয়েও কিছু দেওয়া আছে। সেখান থেকে তোমরা লিখতে পারো, আর অনলাইনে তো পাবেই। আর আমার এখানেও রেফারেন্স গুলো দেওয়া আছে, সেই রেফারেন্স দেখেও তোমরা এগোতে পারবে। তো এগুলো মূলত খুবই সহজ, প্যারামেট্রিকের তুলনায় নন প্যারামেট্রিক এমনি বুঝতে দেখতে খুবই সহজ, প্র্যাকটিক্যালও সহজ, থিওরিও সহজ। তো আসো আমি দ্বিতীয় যে স্লাইড সেখানে যাই। এখানে দেখো, আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম যে নন প্যারামেট্রিকের কয়েকটা ইম্পর্টেন্ট টেস্ট, যেমন এখানে আছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, ফ্রাইডম্যান টেস্ট, ওয়ান স্যাম্পল সাইন টেস্ট, মোর্স মিডিয়ান টেস্ট, যেটাকে এমনি মিডিয়ান টেস্ট বলে, ওয়ার্ল্ড ওয়াইজ রান টেস্ট, তারপরে র্যান্ডমনেস টেস্ট, স্ফিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, ম্যান কেন্ডল ট্রেন টেস্ট এবং ম্যান হুইটনি টেস্ট, যেগুলো একটু পিঙ্ক কালার করা আছে। এই কালার করাগুলো আমরা এখানে আলোচনা করবো আশা করছি। আর র্যান্ডমনেস টেস্টটাও ভালো, এই টেস্টটা এতে দেওয়া আছে, এবং ফ্রিডম্যান সাইন টেস্টটাও ভালো। তবে র্যান্ডমনেস টেস্টটা গুপ্ত কাপড়ের বই আছে, ওটাও দেখে নিতে পারো তোমরা, কিংবা আমি যেটুকু করাবো এটুকু দেখলেও চলবে। তো আসো আমরা প্রথমে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট সম্পর্কে দেখি। এখানে যতটুকু বুঝবাই। আমি ক্লাসের পরপরই যেহেতু তোমাদেরকে ক্লাস লেকচারটা পাঠিয়ে দিব, আশা করছি সেখান থেকে তোমরা বুঝবে, এবং না বুঝলেও আমাকে ওভার টেলিফোনে ফোন দিয়ে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা প্রথম টেস্টটা দেখো, ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। A Kruskal Wallis test can be used for any industry to understand the dependent variable where it has three or more independent group. যখন একটা ভ্যারিয়েবল অনেকগুলো গ্রুপ দেওয়া থাকবে, সে গ্রুপ দ্বারা একটা পার্টিকুলার পপুলেশন থেকে এসেছে কিনা সেটা টেস্ট করার জন্য মূলত এখানে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট ব্যবহার করা হয়। আমরা এখানে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে অঙ্কগুলো করে দিব, যার ফলে তোমাদের বোঝা সুবিধা হবে, থিওরি না বুঝলেও অঙ্ক যখন করবে তখন বুঝতে পারবে। For example, this test helps to understand the students' performance in exams. এক্সামে স্টুডেন্টের পারফরমেন্স টেস্ট করা হবে। যেমন while the scores are measured on a scale from 0 to 100, ধরো একটা কোর্স 100 মার্কের আছে, 0 থেকে 100 এর ভিতরে দেওয়া হবে। The scores may be vary based on the exam anxiety levels. এটা তুমি এক্সাম দিতে গেছো, ধরো ভাইবা দিতে গেছো, তোমার পরিস্থিতি লো যদি হয় যে না ভালো করে, তাহলে তাকে একটা ধাপে দিবে হয়তো 40-এর নিচে, মিডিয়াম হলে হয়তো 60-এর নিচে দিবে, হাই হলে হয়তো বা 80-র নিচে, এবং যদি সেটা খুবই ভালো কিংবা এক্সেপশনাল কিছু হয় তো হয়তো 90 দিবে। এরকম গ্রুপ করা হবে। এইসব ক্ষেত্রে এটা কাজে দেয় আমাদের। এবং আমরা এখানে দেখো প্রসিডিওরটা তোমাদের থিওরিতে থাকবে, মূলত প্রসিডিওর যে ক্রুস্কাল ওয়ালিস টেস্টটা ডিসকাস করো, ব্যাখ্যা করো, এরকম থাকে। সেই ক্ষেত্রে হলো ফার্স্ট পুল অল দ্য ডেটা অ্যাক্রস দ্য গ্রুপ, সবগুলা মানে একটা গ্রুপে যতগুলো ডেটা আছে সবগুলা প্রথমে আমাদের পিক করতে হবে। তারপরে ডেটাগুলাকে র্যাঙ্কিং করতে হবে। 4টা গ্রুপ আছে, 4 রকমের ডেটা আছে। ধরো
ওই যে আমরাও তো তোমাদের ক্লাসে 10টা গ্রুপ করেছিলাম এবং তাদের ভাইভা নেওয়ার কথা ছিল প্রেজেন্টেশন, সে প্রেজেন্টেশনও তো নিয়েছিল। তোমাদের কি প্রেজেন্টেশন নিয়েছিলাম না নিই না? না স্যার, প্রেজেন্টেশন নেননি স্যার। তোমাদের প্রেজেন্টেশন হয়নি না? না স্যার। তো ওখানে মানে নিলেও কিন্তু আমরা গ্রুপ অনুযায়ী টেস্ট করতে পারতাম, করতে নাম্বারিং করতে পারতাম। তো এখানে দেখো 2 নম্বর ইটাতে ক্যারেক্টারিস্টিক্সে কি বলছে যে র্যাঙ্ক দি ডাটা ফ্রম অন ফর দ্য স্মলেস্ট, যেটা সবচেয়ে ছোট ভ্যালু হবে তাকে 1 দিবে, তারপরে দ্বিতীয় ছোট ভ্যালুটা 2, এইভাবে র্যাঙ্কিং হতে পারে। যদি মোট n সংখ্যক ভ্যালু থাকে, স্টুডেন্ট আছে তোমাদের 96, তাহলে র্যাঙ্কিং করতে গেলে 1 থেকে 96 পর্যন্ত যাবে। কোনোটা আবার ডাবল হয়ে যেতে পারে, একই নাম্বার হয়তো 73 জন পেয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে 70, 71, 72 এই তিনটাকে অ্যাভারেজ করে 71 হয়, তিনটাকে 71 করে, তারপরের জন আসলে তাহলে সে 73 পাবে। এভাবে মূলত 96 পর্যন্তই যাবে। তারপরে আমাদের হলো কি টেস্ট স্ট্যাটিস্টিক্সটা কমপ্লিট করবে, সেটা কি আমরা একটু পরে আসি। এবার এটা হলো কি এই টেস্ট স্ট্যাটিস্টিক্সটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে, যার ফলে কাই স্কয়ারের ক্রিটিক্যাল ভ্যালুটা আমাদের খুব প্রয়োজন। ফাইনালি ফর্মুলেট দ্য ডিসিশন এবং কনক্লুশন অ্যাজ ইউজুয়াল যেভাবে করো তোমরা সেটাই। তো মোস্ট অফ দ্য টিমস লুজ ট্র্যাক when they exercise the rank for the original variables and this can make Kruskal test। এবং আমরা চলো নিচের এতে যাই যে Kruskal wall is non-parametric hypothesis test is to compare the medians among k groups, k সংখ্যক গ্রুপ, এবং গ্রুপের সংখ্যা অবশ্যই চেয়ে বেশি হবে। The null and alternative hypothesis of the Kruskal test are as follows। যেমন নাল হাইপোথিসিস পপুলেশন মিডিয়ানস আর ইকুয়াল, একটা মিডিয়ান বের করবো, তার ধরলেন যে ইকুয়াল হলো, আর পপুলেশন মিডিয়ানস আর নট ইকুয়াল, এটা হলো আমাদের থিওরি। এবং এই ক্রুস্কাল ওয়ালিস টেস্ট স্ট্যাটিস্টিক্স এই যে এখানে এইচ ধরতে আছে, এইচ সমান 12 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 সামেশন ti স্কোয়ার ডিভাইডেড বাই ni মাইনাস 3n প্লাস 1, where t হলো র্যাঙ্ক সাম অফ দ্য ith স্যাম্পল, এবং এটাকে আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন সাথে তুলনা করে দেখব যে কি মান পাচ্ছে। The age value will not have any impact for any two groups in which the data values have same ranks, either increasing the largest value or decreasing the smallest value will have the zero effect of age. Hence, the extreme outliers, higher or lower side, will not impact on this test. আসো দেখো একটা এক্সাম্পল। এখানে তিনটে দেওয়া আছে, সরি 4টা গ্রুপ করা আছে, 4টা গ্রুপের নাম্বারিং দেওয়া আছে। যেমন তোমাদের 10টা গ্রুপ পেয়েছিল, 10টাই দিতে পারি, তাহলে 10 জনে 10 রকম নাম্বার পাবা। প্রত্যেক গ্রুপের সমস্ত 9 জন করে আমাদের ছিল, 9 জন, কোনোটাতে 10 জন, তাহলে 10 জনে 10টা নাম্বার পাবা। তাহলে তোমার গ্রুপে মোট র্যাঙ্ক কত হলো? আর একটা গ্রুপে আমরা কিন্তু 10টা করেছিলাম এবং 10 জনেরই একটা হেড তৈরি করেছিলাম তোমাদের গ্রুপ লিডার। তাহলে গ্রুপ লিডারের নেতৃত্বে আমরা 10 জনে 10টা নাম্বার পাবে, একই নম্বর তো সবাই পাবে না। তাহলে কোন গ্রুপটা বেস্ট তুমি কিভাবে জানবা? যাদের র্যাঙ্ক টোটাল র্যাঙ্ক বেশি কিংবা টোটাল র্যাঙ্ক সবচেয়ে কম তারাই বেস্ট হবে। কম নম্বর যদি 1 হয় তাহলে যাদের হাইয়েস্ট র্যাঙ্ক হবে তারাই তাহলে বেস্ট গ্রুপ হবে। কিংবা যদি এদের ভিতরে কোনো ডিফারেন্স না থাকে তাহলে সবগুলো একই রকম। এবার খেয়াল করো, আমরা একটু পড়ি। ইন এ ম্যানুফ্যাকচারিং ইউনিট 4 teams of operators were randomly selected and sent to 4 different facilities for machining techniques training. After the training, the supervisor conducted the exam and recorded the test scores at 95% confidence level. Thus, the scores are same in the all 4 facilities. বলছে যে যদি 95% তুমি টেস্ট করো তাহলে কি 4টা গ্রুপ একই রকম কিনা, নাকি এদের ভিতরে কোনো ডিফারেন্স আছে? তাহলে নাল হাইপোথিসিস আমরা বলবো দ্য ডিস্ট্রিবিউশন অফ অপারেটর স্কোরস আর দ্য সেম, মানে 4টাই একই ডিস্ট্রিবিউশন থেকে আসে, এদের ভিতরে সেভাবে কোনো পার্থক্য নির্ণয় করতে পারেনি, অথবা এরা 4টা না হলে একটা অন্তত আলাদা, এটা প্রমাণ। তো আমরা এখন 4টারই আমরা র্যাঙ্কিং করব। দেখো র্যাঙ্কটা সবচেয়ে ছোট ভ্যালু যেটা, সেটা আমরা 1 দেব। 51 ভ্যালুটা 3 নম্বর ফ্যাসিলিটি, 3 শেষের ভ্যালুটা দেখো 51। সরি, আমি একটু একটা নিব।
হ্যালো, সরি, হ্যালো, জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, সরি, জরুরি কল ছিল। যেটা হলো যে, তো তোমরা খেয়াল করে দেখো যে আমাদের 3 নম্বর গ্রুপে 51 একটা নাম্বার আছে, এটা তাহলে সবচেয়ে ছোট, এই ভ্যালুটা তাহলে 1 হয়। তারপরে 52 একটা আছে 4 নম্বর গ্রুপে, তাহলে সেটা 2 হবে। 56 আছে 3 নম্বর গ্রুপে, এটা 3। এইভাবে আমাদের মোট 16টা, দেখো এন এর মান হলো 16, তাহলে 16টা র্যাঙ্কিং করা হয়েছে। এবার প্রত্যেকটা গ্রুপের র্যাঙ্কের টোটালগুলো যোগ করা হয়েছে। 1 নম্বর গ্রুপে দেখো র্যাঙ্ক পেয়েছি আমরা 16, 12, 14, 15, টোটাল হলো 57। 2 নম্বর গ্রুপে র্যাঙ্ক 10, 9, 13, 4, 36। 3 নম্বর গ্রুপে র্যাঙ্ক হলো 8, 3, 5, 1, 17, এবং 4 নম্বর গ্রুপে র্যাঙ্ক হলো 2, 6, 7, 11, 26। এবার আমরা এই র্যাঙ্কগুলোকে এইচ দ্বারা যদি আমরা ফর্মুলাতে নিয়ে আসি, তাহলে দেখো প্রত্যেকটা যে এখানে সমান আছে, এই জন্য এন এর এনআই আলাদা আলাদা হয়নি, কিন্তু এটা আলাদাও হতে পারে। এনে সবগুলাতে 4টা করে আছে, কোনটাতে 4টা, কোনটাতে 6টা থাকতে পারে। যেমন আমাদের গ্রুপেও আছে, কোনটাতে 10টা, 9টা, কোনটাতে 8টাও আছে। এখানেও ওরকম হতে পারে। এখানে পয়েন্ট মানে তাৎকালিকভাবে হয়তো সবগুলো 4টা হয়ে গেছে, কিন্তু 4টা নাও হতে পারে। এনিওয়ে, ফাইনালি যে এইচ এর যে মানটা পেলাম, এটা হলো ক্যালকুলেশন 9.77, এবং এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। আমার মনে হয় যে কোনো এরকম যদি আমরা গ্রুপিং করে দিই, নাম্বারিং করে দিই, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে। কোনো জায়গাতে যদি একই রকম নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই দুটো র্যাঙ্ক পাশাপাশি দিয়ে অ্যাভারেজ করবা। আর যদি একই নম্বর না হয়, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা র্যাঙ্কিং দিবা, এবং এই ফর্মুলায় লিখলে আমরা মান পেলাম 9.77। মোট গ্রুপ আছে 4টা, 1, 2, 3, 4, 4টা গ্রুপ হলে, এটা যদি স্কয়ার ডিস্ট্রিবিউশনের আমরা লেভেলে সিগনিফিকেন্ট লেভেল দেখতে চাই, বা এটা তাই হয়, তাহলে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে k-1, অর্থাৎ টোটাল গ্রুপ যা থাকবে তার চেয়ে 1 কম। গ্রুপ আছে এখানে 4টা, তাহলে 1 কম দিলে 3 ডিগ্রিজ অফ ফ্রিডম হয়। তাহলে 3 ডিগ্রিজ অফ ফ্রিডম 5% লেভেল অফ সিগনিফিকেন্স কিংবা 95% কনফিডেন্স ইন্টারভ্যালে নাম্বারটা পাওয়া যায় 7.81। এবং দেখো পরের একটা টেবিলও দেওয়া আছে এখানে, তোমরা টেবিলটা বই থেকেও দেখতে পারো। এখানে এক্সাম্পল হিসেবে টেবিল একটা দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখো। এখানে 0.5 মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, 3 ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে দেখো 7.82 বা 1, যাই হোক কাছাকাছি নাম্বার। তাহলে আমরা আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালু সেটা পেলাম 9.77, আর এখানে পেলাম 7.81। তার মানে আমাদের মানটা বড়, ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিলের ভ্যালুর চেয়ে বড়। তাহলে কি কোথায় পড়ছে আমাদের মানটা? না না, রিজেক্ট হচ্ছে। এটা দেখো গ্রেটার দেন, তাহলে কি হচ্ছে? ক্যালকুলেটেড কাই স্কয়ার ভ্যালু ইজ গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ কাই স্কয়ার এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। অর্থাৎ ক্যালকুলেটেড কাই স্কয়ার গ্রেটার দেন ট্যাবুলেটেড কাই স্কয়ার। তাহলে আমরা কি করব? রিজেক্ট নাল হাইপোথিসিস, যেহেতু রিজেকশন রিজনে পড়েছে, তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস। সো দেয়ার ইজ enough evidence to conclude that the difference in the case is for exist for the core teaching methods at different possibilities. তাহলে ফাইনালি কি হলো? 4টা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির 4টা ব্যাচ করা হয়েছিল। যারা এমপ্লয়ি, যারা মেশিন নিয়ে কাজ করবে, তাদেরকে 4টা ব্যাচ করা হয়েছে। 4টা ব্যাচে আলাদা আলাদা ফ্যাসিলিটি দিয়ে ট্রেনিং করা হয়েছে ইন্ডিভিজুয়ালি। করার পরে তাদের এক্সাম টেস্ট নেওয়া হয়েছে। টেস্ট দিয়ে 4টা গ্রুপকে নাম্বারিং করা হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে। আমরা এখন টেস্ট করতে চাচ্ছি যে 4টা গ্রুপের ট্রেনিং হলো, এই ট্রেনিং এর মানগুলোর ভিতরে কোনো ভ্যারিয়েশন আছে কি নেই। কিন্তু আমাদের এখানে বলছে হ্যাঁ ভ্যারিয়েশন আছে, কোনো গ্রুপ ভালো করেছে, কোনো গ্রুপ খুব একটা ভালো করেনি, অনেক খারাপ করেছে। রিজেক্ট না হয়েছিল যে না কোনো ভ্যারিয়েশন নাই, কিন্তু আমরা ফাইনালি দেখছি টেস্ট করে যে আসলে ভ্যারিয়েশন আছে। এরকম তোমাদের প্র্যাকটিক্যালে হয়তো তোমাদের যে গ্রুপ আমরা 10টা না দেওয়া তো দুটো হয়তো করতে পারবো না, 5-6টা হয়তো গ্রুপ প্র্যাকটিক্যাল থাকবে, এইভাবে দেওয়া থাকবে।
যে তাদের র্যাঙ্কিং না নাম্বারিং করা হয়েছে, এবং নাম্বারিংগুলো দিয়ে তোমাদের এবার টেস্ট করতে বলবে। আশা করি এটা খুবই সহজ একটা টেস্ট, নন প্যারামেট্রিকে তোমরা পারবা, থিওরি এবং প্র্যাকটিক্যাল। আমাদের পরের হলো মোডস মিডিয়ান টেস্ট। এটাও একটা স্যার আগের যে এক্সাম্পলটা দিলেন স্যার, ওইখানে যদি আমরা হচ্ছে ওই প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করতাম তাহলে কি সমস্যাটা হতো স্যার? আর একটু কাছে নিয়ে বলো। স্যার বললাম হচ্ছে আগের যে এক্সাম্পলটা ছিল স্যার, ওই ক্ষেত্রে যদি আমরা প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করতাম তাহলে কি প্রবলেম হতো? এটা প্যারামেট্রিক করতে পারো যদি অনুবাদে করো। এটা হলো মিন টেস্ট হবে, সেখানে তোমার প্রত্যেকটার যে ভ্যারিয়েন্ট বের করে, তাহলে আমরা গত যে প্র্যাকটিক্যালটা করলাম সেখানে এটা করতে পারবো। এটা সেভারেল মিন টেস্ট, বুঝছো? জি স্যার। চারটা আছে মান, তাহলে মিন টেস্ট যদি করো যে না সবগুলোর মিন হলো সমান, তাহলে করতে পারো। যে এখানে যেটা হবে প্যারামেট্রিকে, যে স্যাম্পল সাইজ খুবই ছোট, মাত্র 4 করে, 4 স্যাম্পল সাইজ নিয়ে প্যারামেট্রিক টেস্ট খুব একটা ভালো রেজাল্ট দেয় না। এই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ প্যারামেট্রিক টেস্ট। এবং নন প্যারামেট্রিক অল্প ভ্যারিয়েন্ট স্যাম্পল সাইজেও ভালো দেয়, রেজাল্ট দেয়। পরেরটা হলো মিডিয়ান টেস্ট। এটা মুডস মিডিয়ান টেস্ট বা সিম্পলি মিডিয়ান টেস্ট আমরা বলতে পারি। যে অনেক বই দেখবে যে শুধু মিডিয়ান টেস্ট বলা হচ্ছে, কিন্তু যেহেতু মুডস এটা আবিষ্কার করেছিলেন বা প্রথম এটা ইমপ্লিমেন্ট করেছেন, এই জন্য তার নামানুসারে আমরা মুডস মিডিয়ান টেস্ট বলতে পারি। মিডিয়ান টেস্ট অলসো এ নন প্যারামেট্রিক টেস্ট টু কম্পেয়ার দ্য মিডিয়ানস অফ টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস। এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস আমরা এটা ইউজ করে থাকি, and it is also used to estimate whether the median of any two independent samples are equal or not. তো আমি ডিটেলসে না গিয়ে বরং অ্যাজাম্পশনে আসি। the observations are independent both within and between samples, স্যাম্পলের মধ্যে এবং একটা আরেকটা স্যাম্পল পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, এবং অবজারভেশনগুলোও ইন্ডিপেন্ডেন্ট। the observation come from population with continuous distribution function, or the distribution of the population, the samples were drawn from all have the same shape, একই রকমের শেপ দিয়ে স্যাম্পলগুলো থাকবে। আমরা প্রসিডিওরে যাই, তার আগে আছে ইউজ অফ মুডস টেস্ট। The following are the few examples where Moore's median test can be used. Moore's median test is to compare the medians of customer satisfaction level, dependent variable, of different account holders, independent variable, current account and savings account, etc. To compare the medians of machining times of different population lines in a manufacturing plant, ওই আমরা যে আগের এক্সাম্পলটা বললাম ওখানকার এতেও এগুলো ব্যবহার করা যায়। স্যাটিসফ্যাকশন, যখন আমরা অ্যাকাউন্ট নিয়ে অনেকে ওই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে যে এইগুলো করে, তাদের স্যাটিসফ্যাকশন লেভেলগুলো এখানে টেস্ট করা যায়। দেখো যে টেস্ট প্রসিডিওরগুলো কিভাবে আসে। আমরা তো প্রসিডিওর টু এক্সিকিউট, মানে কিভাবে মিডিয়ান টেস্টটা কাজ করে সেটা এক্সিকিউট করে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কম্পিউট দ্য ওভারঅল মিডিয়ান অফ দ্য কম্বিনেশন অফ কে স্যাম্পল, সবগুলা স্যাম্পলের ওভারঅল মিডিয়ান একটা করব। লিস্ট অল দ্য ডেটা ইনটু সিঙ্গেল সেট, তার 4টা সেট আছে, 4টাকে আমরা একটা সিঙ্গেল সেট করব, করে তার মিডিয়ান বের করব। শর্ট অফ দি ডেটা ইনটু অ্যাসেন্ডিং অর্ডার, ফাইনালি ফাইন্ড দ্য মিডল নাম্বার। ধরো 4টা স্যাম্পল দেওয়া আছে, তাহলে আমরা একসঙ্গে মিক্সড করে দিলাম, মিক্সড করে ছোট থেকে বড় আকারে সাজালাম, তারপরে তার মিডিয়ানটা বের করলাম এন। যদি জোড় হয়ে যায় তাহলে মাঝের দুটোর অ্যাভারেজ করব, করে মিডিয়ান করব। যদি বিজোড় হয় তো একদম এক্স্যাক্টলি যেটা মাঝের মান হবে সেটা মিডিয়ান হবে। কাউন্ট দি নাম্বার অফ অবজারভেশন দ্যাট আর গ্রেটার ওভারঅল মিডিয়ান। এবার 4টাকে যে মার্জ করলাম, মিডিয়ানে কিছু ভ্যালু ছোট থাকবে, কিছু ভ্যালু বেশি থাকবে, কতগুলো ছোট আছে মিডিয়ানের চেয়ে আর কতগুলো বড় আছে, এটা এবার আমরা কাউন্ট করব। ক্রিয়েট 2/k কন্টিনজেন্সি টেবল উইথ দ্য ইয়ারফোন। তারপরে আমরা এই যে মিডিয়ানের চেয়ে ছোট, মিডিয়ানের চেয়ে বড় করলাম, এখন এটাকে 2/k কন্টিনজেন্সি টেবিল আকারে নির্ণয় করব। কে বলতে কতগুলো গ্রুপ আছে,
প্রত্যেক গ্রুপে কতগুলো পড়ছে, আর ওই মিডিয়ানের চেয়ে ছোট কতগুলো হলো, মিডিয়ানের চেয়ে বড় প্রত্যেক গ্রুপে, সেটা নিয়ে একটা 2/2 2/k কন্টিনজেন্সি। এই 2/k নিয়ে কিন্তু আমরা একটা ব্র্যান্ড সেনেডের একটা টেস্ট স্ট্যাটিস্টিক করেছি, সেটা নিয়েও তোমরা করতে পারো, অথবা এবার সিম্পল কাই-স্কয়ার টেস্ট দিয়েও করতে পারো, এই যে এক্সপেক্টেড ভ্যালু এবং ই ভ্যালু, অবজার্ভ ভ্যালু এবং এক্সপেক্টেড ভ্যালু। এনিওয়ে, finally the Moore's median test is used to determine whether there is sufficient evidence to calculate that samples are drawn from population with different medians. আর টেস্ট স্ট্যাটিস্টিক্সটা হলো কাই-স্কয়ার সাম অফ ওআই বাই ইআই হোল স্কয়ার বাই ডি। এটা সিম্পল কাই-স্কয়ার, তোমরা গুডনেস অফ ফিটে যে কাই-স্কয়ার করেছো সেই একই কাই-স্কয়ার টেস্ট এখানে, ওয়ার ও হলো অবজার্ভড ফ্রিকোয়েন্সি, ই হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, আর নাল হাইপোথিসিস তো আগে বলা হয়েছে সেটা। আসো এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এটা কিভাবে তোমরা টেস্ট করবে। এখানে দুটো মাত্র ই আছে, মেথড বেশিও থাকতে পারতো। এ মেজর হুইচ সাপ্লায়ার্স ফ্রম টেক্সাস অ্যানালাইজিং দ্য ইল্ডস অফ ভ্যারিয়াস ক্রপ মেথডস, কোনো একজন সাপ্লায়ার, অ্যান্ড হি র্যান্ডমলি অ্যাসাইন টু ডিফারেন্ট wheat crop method to a very high number of different acres of farm land and recorded the production rate yield per acre for each plot. দুটো প্লট থেকে কি নেওয়া হয়েছে, কত একর প্রতি কত ইল্ড তৈরি হয় সেগুলো নিয়ে। যেমন মেথড 1 এটা একটা মেথডে, আরেকটা মেথড এটা। প্রথম মেথডে যেমন পাওয়া গেছে 1 টন পার একর, 14 টন পার একর, 19 টন পার একর, 12 টন পার একর, এবং দ্বিতীয় মেথডে পাওয়া গেছে 16, 17, 19 এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এটা যদি আমরা মিডিয়ান টেস্ট করতে যাই, দেখো দুটোতে কতগুলো মান আছে, 1 2 3 4 14, দুটো মানে 28টা আছে। এই 28টাকে যদি এবার মার্জ করে দিই, আমরা একসঙ্গে করে দিলাম, তাহলে একটা মান হবে সবচেয়ে ছোট, যেমন 1 আছে এখানে ছোট, প্রথমটাতেই 1 আছে, তারপরে প্রথমটাতে 3 আছে, তারপরে 6 আছে, প্রথম তিনটাই হলো প্রথম মেথডে, তারপরে 8। এবার ছোট থেকে বড় আকারে আমরা সবগুলোকে মার্জ করার পরে সাজালাম। সাজাও, যেহেতু মোট 28টা আছে, তাহলে মিডিয়ান বের করতে গেলে মাঝের দুটোর অ্যাভারেজ বের করতে হবে। মাঝের দুটোই আছে 15 করে, তাহলে তাদের অ্যাভারেজ হলো 15, মিডিয়ান হলো 15। তো এই 15 থেকে আমরা বিয়োগ করে করে দেখবো যে 15 নিচে কতগুলো আছে, 15 উপরে কতগুলো আছে। 15 নিচে 1 নম্বর মেথডে কয়টা আছে, এখানে লেখা আছে ওভারঅল মিডিয়ান, মিডিয়ানের চেয়ে বেশি আছে মেথডে 1 এ 4টা, আর মিডিয়ান মেথড 2 আছে 9টা। 15 বা 15 চেয়ে ছোট আছে মেথড 1 এ 10টা, মেথড 2 আছে 5টা। মার্জিনাল টোটাল 13, 15, 28, এখানে 14, 14, 28। তাহলে এখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করবো এখান থেকে। এটা সিম্পল করা হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি জানো, 14/13 ডিভাইডেড বাই 28, 4টা সেল ফ্রিকোয়েন্সি 4টাই বের হয়ে গেল। তারপরে আমরা কাই-স্কয়ারের সে ফর্মুলায় ফেলে আমরা কাই-স্কয়ারের মান পেয়ে গেলাম 3.56। এবং ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা যেহেতু 2/2 কন্টিনজেন্সি হয়েছে, তাই ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 2 - 1 × 2 - 1 = 1, এবং 1 ডিগ্রিজ অফ ফ্রিডম 5% লেভেল অফ সিগনিফিকেন্স, কাই-স্কয়ারের মান হলো 3.841। আমাদের মান হলো 3.56, টেবিলের মান হলো 3.8, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিলের ভ্যালুর চেয়ে একটু ছোট।
একটু ছোট হলে আমরা কি বলবো? fail to reject. There is no significance অথবা sufficient information to reject null hypothesis. আমরা নাল হাইপোথিসকে রিজেক্ট করার জন্য খুব একটা বেশি তথ্য দেওয়া নেই। তার মানে উই ক্যান নট রিজেক্ট নাল হাইপোথিস অথবা ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। ইট মিনস দুটো মেথডই বা দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু হুইটক্রফট মেথড। দুটো মেথডের ভিতরে কোনো তেমন সিগনিফিক্যান্ট পার্থক্য নেই। ম্যান হুইটনি নন প্যারামেট্রিক ইউ টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। গত বছর পরীক্ষায় না থাকলে তোমাদের জন্য থিওরি বা প্র্যাকটিক্যাল দুটোর জন্য প্রস্তুতি নিয়েও হয়তো কোনো একটা পাঠে থাকতে পারে, তোমরা প্রস্তুতি নিতে পারো। The preferred non-parametric method for unpaired samples in Mann-Whitney non-parametric hypothesis test or Mann-Whitney test is also Wilcoxon rank sum tests, বা the Mann-Whitney-Wilcoxon test বলে বা simply Mann-Whitney test বলে। Thus, the non-parametric solutions of evaluating independent data sets is comparable. দুটা আলাদা আলাদা ডেটা সেট একই পপুলেশন থেকে এসেছে কিনা সেটা টেস্ট করা হলো ম্যান হুইটনি টেস্ট। দুটো স্যাম্পল দেওয়া আছে, সেটা মিন হোক বা হোয়াট এভার ইট মে বি, হাইট, ওয়েট কিংবা স্কোর দেওয়া আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। এখন তোমাদের টেস্ট করতে হবে যে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল একই পপুলেশন থেকে এসেছে কিনা তা টেস্ট করতে হবে। নাল হাইপোথিসিস কি খেয়াল করে এখানে লেখা আছে টু পপুলেশনস আর ইকুয়াল, মানে স্যাম্পল দুটো যেখান থেকে এসেছে তারা একই পপুলেশন থেকে এসেছে, এটা মানে পপুলেশন দুটো একই অথবা তারা ভিন্ন, এটা ম্যান হুইটনি করতে পারি আমরা। এবং এখানে অ্যাজাম্পশন দেওয়া আছে, দি স্যাম্পল ড্রন ফ্রম দ্য পপুলেশন ইজ র্যান্ডম, দ্য ইন্ডিপেন্ডেন্ট dependence within the samples and also mutual independence is assumed. That means that an observation is in one group or in the other, it cannot be in the both. এবং আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন হবে, অরিজিনাল মেজার স্কেল ইজ অ্যাসিউম, অর্ডিনাল মেজার হতে হবে একজন। এবং আমাদের নন প্যারামেট্রিকে সাধারণত অর্ডিনাল কিংবা নমিনাল ভ্যালুগুলাই হয়। সাধারণত আমরা নিউমেরিক্যাল ভ্যালু কম পাই এখানে, যেহেতু সবগুলাই গুণবাচক ভ্যারিয়েবল থাকে, সাধারণত অ্যাট্রিবিউটস টাইপের ভ্যারিয়েবল, যে হেয়ার কালার, আই কালার কিংবা এস নো, মেল ফিমেল এই টাইপের এস নো টাইপের, কিংবা যেগুলোকে আমরা অর্ডিনাল করতে পারি, যে ভালো, খুব ভালো, খারাপ, খুব খারাপ, এইসব জিনিস। এবং ইউজটাও তাই, যেখানে আমরা পড়ছিলাম যে যদি আমাদের প্যারামেট্রিকের এগুলা ডিস্ট্রিবিউশন সম্পর্কে না জানা থাকে, অথবা দুটো স্যাম্পল আমরা টেস্ট করতে চাই, তখন আমরা কি করব সেটা অবশ্যই ম্যান হুইটনি টেস্ট দ্বারা করা যায়। ম্যান হুইটনি ইউ টেস্ট ক্যান বি ইউজড ফর এভরি ইন্ডাস্ট্রি, বাট ইন মোর ফ্রিকুয়েন্টলি ইউজড ইন হেলথ কেয়ার, nursing, business, and also many other disciplines. In medicine, it is more efficient method to know the effect of two medicines and whether they are equal or not. এই যে ফর এক্সাম্পল ধরো অনেক ক্ষেত্রে আগে আমাদের হলে জ্বর টর হলে সব প্যারাসিটামল খেত, এখন কিন্তু প্যারাসিটামল নাই বললেই চলে, এখন খাই কি নাপা কিংবা এস। আরেকটা বলি যে ঠান্ডা লাগা কিংবা সর্দি লাগা কিংবা কাশের জন্য 4-5 রকমের ওষুধ আছে। যেমন একটা আছে ধরো বিভিন্ন, কেউ সিরাপ ব্যবহার করে, কেউ ক্যাপসুল ব্যবহার করে, কেউ হয়তো ট্যাবলেট ব্যবহার করে। ট্যাবলেটের ব্যাপারে ভিন্ন ভিন্ন আছে, বিভিন্ন ব্র্যান্ডের, যেমন ইস্কার এক রকমের, ল্যাবের এক রকম টাইপের, ফাইজার তার এক রকম বের করছে। এবং এই যে করোনার যে ভ্যাকসিনগুলো বের হচ্ছে, মডার্না এক ধরনের ভ্যাকসিন বের করছে, তারপর অক্সফোর্ড আর এক ধরনের ভ্যাকসিন বের করছে, তারপরে ফাইজার আর একটা বের করছে, রাশিয়া থেকে, চীন থেকে বের। এখন এই যে ভ্যাকসিনগুলো বের করলো, তুমি যদি লেভেলটা না দেখো, তুমি শুধু তার লেভেল লেখা নাই, ভ্যাকসিন নিয়ে আসছে 10 জনের উপরে অ্যাপ্লাই করো, রেজাল্ট দেখে তুমি কি বলতে পারো যে দুটো স্যাম্পল একই কিনা অথবা ডিফারেন্ট কিনা? এই যে টেস্টটা করা, এগুলো সাধারণত এই ম্যান হুইটনি টেস্ট করা হয়। এটা প্যারামেট্রিক টেস্ট করা করে না।
তো এখানে এসে কথাটা বলা হচ্ছে যে ইন মেডিসিন ইট ইজ মোর এফিসিয়েন্ট মেথড টু নো ওয়েদার দ্য ইফেক্ট অফ টু মেডিসিন, দুটা মেডিসিন একই রকম কাজ করছে কিনা এটা টেস্ট করে, দুটা ভ্যাকসিন একই রকম কাজ করছে। কারণ অনেকে দাবি করছে, কালকেও দেখলাম যে সম্ভবত ওই ফাইজারের ইউএস এর যেটা 90 আগে বলছিল বোধহয় 90%, এখন বলছে 95% এফিসিয়েন্ট। এখন অন্য একটা যদি 95 হয় এফিসিয়েন্ট, তাহলে আমরা বলবো দুটাই একই ইফেক্ট, কোনো পার্থক্য নেই, তাহলে যে কোনোটাই ব্যবহার করতে পারে। এটা তাহলে যারা মেডিসিন বা ডক্টর তখন তারা বলবে যে না, আইদার মডার্নারটা ব্যবহার করো, কিন্তু অক্সফোর্ডেরটা ব্যবহার করো, অথবা ফাইজারেরটা ব্যবহার করো, সবগুলাই একই। কিন্তু যদি এইভাবে প্রমাণিত হয় যে না ফাইজারেরটা বেশি ইফিসিয়েন্ট, বেশি ভালো, বেশি কাজ করছে, কিন্তু চায়নারটা করছে না, তাহলে কি ডাক্তার বলবেন চায়নারটা নাও? অবশ্যই। তো ওরা এই ম্যান হুইটনি টেস্টটা খুব ভালো ইউজ করে, কিংবা বলতে পারো যে মেডিসিনে এটা খুব ভালো ব্যবহার হয়। আসো, এবং আমাদের নন প্যারামেট্রিকের এটা একটা অন্যতম উপাদান ম্যান হুইটনি ইউ টেস্ট। প্রায় 2 বছর এটা বাদ দেয় না, আমরা টিচাররা সবাই এটা পড়াইতে থাকে। অনেকগুলা মেথড আছে, কিন্তু এটা সবাই পড়াই কমন করে। আমরা উত্তম করছি, প্রসিডিওরটা হলো এরকম: কম্বাইন টু স্যাম্পলস ডাটা টুগেদার, শর্ট ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। দুটো স্যাম্পলকে একসঙ্গে করলাম, তারাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম ছোট থেকে বড় আকারে, তারপর আবার র্যাঙ্ক, ওই যে প্রথমে যেটা করেছিলাম, তাদেরকে 1 থেকে যতগুলো স্যাম্পল আছে আমরা র্যাঙ্কিং করলাম। সেপারেট র্যাঙ্কস ব্যাক ইনটু স্যাম্পল, দুটো স্যাম্পলের র্যাঙ্কগুলোও আমরা আলাদা আলাদা করে দিলাম। তারপরে কম্পিউট ইউ টেস্ট, ডিটারমিন ক্রিটিক্যাল ভ্যালু অফ ইউ ফ্রম ম্যান হুইটনি টেবল। ম্যান হুইটনি আলাদা টেবিলই আছে, সেখান থেকে আমরা দেখি। ফাইনালি ফর্মুলেট দ্য ডিসিশন এন্ড কনক্লুশন। আসো দেখো কিভাবে মানটা কাজ করে। এইটা ফর্মুলাটা এখানে ভালো করে আমি যেহেতু অন্য জায়গা থেকে নেওয়া, এটা আসেনি ভালো, তারপরেও বুঝতে পারবে তোমরা। যেমন কেস 1, ফর কম্পেয়ারিং টু স্যাম্পল সেট অফ অবজারভেশন, স্যাম্পল সাইজেস লেস দ্যান 20 নিচে, U1 হলো N1 N2, স্যাম্পল সাইজ প্রথমটার, স্যাম্পল সাইজ দ্বিতীয়টার, প্লাস 0.5 N1 ইন্টু N1 প্লাস 1 মাইনাস R1, এবং U2 এর একটা মান দেওয়া আছে, N1 N2 প্লাস 0.5 N2 N2 প্লাস 1 মাইনাস R2, where U1 প্লাস U2 সমান হলো N1 প্লাস N2, সরি N1 into N2. N1 is the observation from first population, N2 হলো observation from second population, R1 is the sum of observation rank from the first population. ফার্স্ট পপুলেশনের যে অবজারভেশন গুলো আছে তাদের টোটাল র্যাঙ্কের যে যোগফল সেটা হলো R1, R2 হলো সেকেন্ড অবজারভেশন, সরি সেকেন্ড স্যাম্পলের যে অবজারভেশন গুলো র্যাঙ্ক তাতে। ফাইনালি ক্যালকুলেট ইউ স্ট্যাটিস্টিক as the smaller of U1 and U2, U হলো মিনিমাম U1 এবং U2, এই দুটো থেকে যেটা মিনিমাম হবে সেটা হলো U। তাহলে যদি স্যাম্পল, হ্যাঁ ওটা তো হলো ওখানেই পাচ্ছ, যদি স্যাম্পল সাইজ 20-এর বেশি হয়ে যায় তখন এটা স্ট্যাটিস্টিক্যালি এটা ইউ হয়, নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং সেই নরমাল ডিস্ট্রিবিউশনের মিন হলো পয়েন্ট, এই যে দেখো ইউ মিন, মিউ হলো 0.5 N1 into N2, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো যেটা হয় এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, এবং সেই অনুযায়ী আমরা তখন প্যারামেট্রিকে চলে যাবো, নন প্যারামেট্রিক থেকে প্যারামেট্রিক। তো আমরা এটার একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে ওই টাই কোরিলেশন কি স্যার, এখানে যে লেখা 642, হ্যালো স্যার আগের স্লাইডটা বের করুন স্যার একটু। হ্যালো, কেউ কিছু বল, স্যার আগের স্লাইডে একটু প্রবলেম ছিল স্যার। এখানে লিখছেন কেস টু নরমাল অ্যাপ্রক্সিমেশন এন্ড টাই কোরিলেশন, এই টাই কোরিলেশনটা কি স্যার? স্যার শুনতে পাচ্ছেন স্যার? স্যাম্পলে দেখছো এটা কোন, এই যে কেস টু লেখা উপরে স্যার, হেডলাইন।
এটা সম্ভবত দেওয়া আছে, এটা দেয়ার কোরিলেশন সামথিং, এটা মানে মিসিং করা আছে সম্ভবত, এটা আচ্ছা স্পেলিং ভুল আছে, জি স্যার। আমি ওটা সঠিক করে পাঠাবো, সরি, থ্যাংক ইউ। এখানে দেখো, এ রিসার্চার হোয়াইল কন্ডাক্টিং স্টাডিজ অন বায়োমাস ভ্যারিয়েশন। বায়োমাস ভ্যারিয়েশন হলো যে একটা ব্যাকটেরিয়া হতে পারে, একটা হিউম্যান হতে পারে, কিংবা প্ল্যান্ট হতে পারে, মানে যে কোনো জীবন্ত জিনিসের যে গ্রোথটা হয়, যে উৎপাদনটা হয়, মানে শারীরিক উৎপাদন, শারীরিক যে বৃদ্ধি, ওটাকে বায়োমাস বলে। একটা ব্যাকটেরিয়াকে যদি তুমি কালচার করো, খাবার টাবার দাও, সে একটা ব্যাকটেরিয়া থেকে হাজার ব্যাকটেরিয়া হয়, ওটাকে আবার খাবার দাও, আরো এটা মাল্টিপল হতে থাকে। এই যে প্রোডাকশনটা হয়, ওটাকে বলা হয় বায়োমাস প্রোডাকশন বা বায়োমাস গ্রোথ। তো এখানে মেল ফিমেলের বায়োমাস গ্রোথ দেখছিল। রিসার্চার হোয়াইল কন্ডাক্টিং দ্য স্টাডি অন বায়োমাস অফ দ্য ভ্যারিয়াস ট্রিজ, ট্রিজ বলতে হবে মেল ফিমেল, আচ্ছা দেখি তো শেষ পর্যন্ত। He wished to determine if there was a difference in the biomass of male and female juniper trees. আমি ঠিক এই জুনিপার ট্রিজটা চিনি না, তো সামহাও এটা কোনো ট্রিজের মেল ফিমেলের ব্যাপার আছে, যে কোনো এর তাদেরও তো থাকে, মানে পুরুষ গাছ এবং ফিমেল গাছ। সো হি র্যান্ডমলি সিলেক্টেড 6 ইন্ডিভিজুয়ালস, 3টা পুরুষ গাছ নিয়েছে, 3টা ফিমেল গাছ, and he dried them to constant moisture, sift them, and then wet them to the nearest cage. এটা গ্রাউন্ড ফিগারে নিয়ারেস্ট কেজ করতে, এবং যে ডেটাটা পেয়েছে মেল ট্রি থেকে 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 6 কেজি, 4 কেজি, 2 কেজি, এবং ফিমেল গাছ থেকে পেয়েছে 5 কেজি, 9 কেজি, 8 কেজি, 10, 6, 7 এবং 6 কেজি। ফাইনালি দেখো, সরি, নাল হাইপোথিসিস, বায়োমাস মেল সমান বায়োমাস ফিমেল, এটা খুব সিম্পল জিনিস, বা মিডিয়ান সার্কিল, এবং এই দুটো আলাদা। তো ক্যালকুলেশনটা কিভাবে রাখবো, আমাদের n হলো 6, n1 হলো 6, n2 হলো 6, দুটোকে আমরা যদি মার্চ করি তাহলে র্যাঙ্ক পাবো। এটা এত সিম্পলি তোমরা করো না, র্যাঙ্কিং করে তারপর করবো। R1 এর র্যাঙ্ক হলো 23 এবং R2 এর র্যাঙ্ক হলো 55। এবার ক্যালকুলেট করব আমরা U1 ক্যালকুলেট করে পেয়েছি 34, U2 এর ক্যালকুলেশন করে পেয়েছি 2, আর U এর মান হলো মিনিমাম U1 এন্ড U2, এই দুটোর ভিতরে যেটা সবচেয়ে ছোট সেটা হলো U। তাহলে U স্বাভাবিকভাবে 2 পাবো, দুটোর ভিতরে ওটা তো 34, এটা 2, এটাই পাবো। এখন আমরা ডেটা থেকে দেখব, এখানে যে কোনো বইয়ে দেখবে তোমাদের যে টেবিল দেওয়া আছে সেখানে 5% লেভেলে ওই ইয়ার মান দেওয়া আছে করে। দেখো n1 n2, n1 আমাদের 6টা, n2 ও 6টা, যদি কম বেশি থাকে তাহলে কম বেশি অনুযায়ী দেখবা, দুটোর ক্রস করলে দেখো মান পাওয়া যায় 5। ধরো n2 হলো 10, তাহলে এখানে দেখতাম, আর n2 এখানে হলো 8, তাহলে এইখানে 10 এবং 8 যেখানে মিল হবে এখানে 17 হবে। এরকম একটা টেবিল তোমাদের টেবিলে দেখতে পাবে। এখানে n-টা 6 হবে, মানে n1 6, n2 6। আমাদের ডিফারেন্সটা ছিল, ক্যালকুলেটেড ভ্যালু হলো 2 আর এখানকারই হলো 5, তাহলে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা, ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে ছোট। তাহলে অ্যাকসেপ্টেন্স রিজন এবং সেটা ফেল টু রিজেক্ট দ্য নাল, and we can say that seem like there is a highly significant difference between famous male and
ফেল টু রিজেক্ট ছিল, ফেল টু রিজেক্ট হলে হাইলি সিগনিফিকেন্ট ডিফারেন্স। আর নো সিগনিফিকেন্ট হবে। হুম, ক্যালকুলেটেড ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট। না, এটা একটু দেখে আমাকে কমেন্ট করতে হবে, এটা কনফিউজিং মনে হচ্ছে, দেখি তো কোনো বই আছে। হ্যালো, হ্যালো, জি স্যার। এখানে এটা একটু কনফিউজিং আছে, ক্যালকুলেশন ক্যালকুলেশন না, কমেন্টটা। এটা মূলত এই ভ্যালুর চেয়ে খুব ছোট অথবা খুব বড় ভ্যালু হলে সেটা রিজেক্ট নাল হাইপোথিসিস হয়। তো এটা অনেকটাই ছোট ভ্যালু, আমাদেরটাও 2, এখানে হলো 5। তা এই ভ্যালুর চেয়ে আমাদেরটাও অনেক ছোট কিংবা খুব বড় হলেও রিজেক্ট হয়, সে অনেক যেতে রিজেক্ট হয়। কিন্তু যেহেতু ফেল টু রিজেক্ট করা হয়েছে, আবার এখানে হাইলি সিগনিফিক্যান্ট, এই কথাটা কনফিউজিং। আমি এটা শুদ্ধ করে লিখে এই অংশটুকু আমি তোমাদেরকে আবার দিতে হবে, কারণ এখানে আমি পড়তে গিয়ে দেখছি যে যা রেজাল্ট পেয়েছে কনক্লুশন আলাদা হয়ে গেছে। এটা তোমরা এই অংশটুকু আমি রেড মার্ক করে দিচ্ছি। এটা একটু কনফিউজিং, আমি পরে এটা দেখে তোমাদের পাঠাবো, আজকে আর পাঠাবো না, এটা কোনো সময় পাঠাবো। এটা আরেকটা ওয়ান স্যাম্পল উইলকক্সন নন প্যারামেট্রিক টেস্ট, হিস্টোরি আর না যাই। The one sample Wilcoxon sign test, এই সাইন টেস্ট এবং রান টেস্ট, দুটো টেস্ট আছে। দুটো টেস্ট গুপ্ত কাপড়ের বইও আছে, আমাদের এখানেও আছে। এটা নাল হাইপোথিসিস, যেমন দি হাইপোথেসিস স্যাম্পল মিডিয়ান ইজ ইকুয়াল টু দ্য থিওরিটিক্যাল ভ্যালু, একটা পার্টিকুলার ভ্যালু সমান, অথবা এটা নট ট্রু। এবং এটা লেফট টেইলডের ক্ষেত্রে এটা, আর রাইট টেইলডেও একটা আছে
আলাদা। যদি তুমি লেফট টেলড করো তো এক ধরনের হাইপোথিসিস, রাইট টেলড করলে আরেক ধরনের হাইপোথিসিস। রাইট টেল টেস্টে the hypothesized sample median is equal to the theoretical value and the hypothesized sample median is greater, আগেরটা ছিল smaller, এটা হলো greater, less আর এটা হলো greater, less than হলো left tail test এবং greater than হলো right tail test. Assumption: difference between the data value and the hypothesized median are continuous. Data follow symmetric distribution. Observation are mutually independent to each other. এবং measurement skill is at least interval scale. Procedure: identify the difference between each individual value and the median. If the difference of individual value and the median is 0, ignore it. যদি প্রত্যেকটা ভ্যালু এবং মিডিয়ান যদি 0 হয় ডিফারেন্সটা, তাহলে ওটাকে আমরা ইগনোর করে যাব। ইগনোর দি সাইন অফ দ্য ডিফারেন্স ভ্যালুজ অ্যান্ড দ্য assign lowest rank to the smallest difference value. If the values have tried, then consider the mean value. যা হয় র্যাঙ্ক করতে গিয়ে যেটা হবে সেটাই। Compute the sum of the ranks of positive difference values and the negative difference values, W plus এবং W minus. If the values greater than 20, the normal approximation would be, তখন নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবেন, যার মিন হলো n into n plus 1/4 এবং সিগমার মান দেওয়া আছে এখানে। এবং সেই ক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশনটা হলো W minus mu W divided by sigma of W. Compute the test statistic W with the critical value in the tables. The null hypothesis can be rejected if W is less than or equal to the critical value. যদি যা আমরা পড়েছি সেই অনুযায়ী আছে, এটা ঠিকই আছে। Now compare the test statistic with critical with critical value in the tables. Make a decision এবং finally accept or reject এবং interpret the results. এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইন এ ল কলেজ এ র্যান্ডম স্যাম্পল অফ 10 স্টুডেন্টস মার্কস আর নোটেড বিলো। 10 জন ছাত্রের নম্বর ল কলেজ থেকে নেওয়া দেওয়া আছে। ইজ দেয়ার এভিডেন্স এট 5% কনফিডেন্স লেভেল টু সাজেস্ট দ্যাট দ্য মিডিয়ান মার্ক ইজ গ্রেটার দেন 67? দেখো এটা খুব সহজ একটা প্রশ্ন। 10 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, এখন তোমাকে প্রশ্ন করছে যে এদের মিডিয়ান মানটা কি 67 এর চেয়ে বড়? যেহেতু মিডিয়ান মার্কটা গ্রেটার দেন 67, তাহলে এটাকে রাইট টেল টেস্ট। যদি লেস দেন বলতো তাহলে বলতাম আমরা লেফট টেল টেস্ট। এটা দুটোই হতে পারে। তাহলে নাল হাইপোথিসিস হলো আমাদের যে পপুলেশন মিডিয়ান হলো 67 মার্কস, আর অল্টারনেটিভ হলো দ্য পপুলেশন মিডিয়ান গ্রেটার দেন 67 মার্কস। আসো কম্পেয়ারে চলে যাই। তাহলে মার্কস এবং ডিফারেন্স, আমাদের অ্যাসাইন মান হলো 67, মিডিয়ান ভ্যালুটা হলো 67, প্রথম নাম্বার বা প্রথম স্টুডেন্টের নাম্বার হলো 71। 71 থেকে ডিফারেন্স হলো কি 4, এটা পজিটিভ 4, মানে মিডিয়ানের চেয়ে বেশি নম্বর পেয়েছে। এটা হলো 79, মানে 12 বেশি পেয়েছে। এখানে 40 পেয়েছে, অর্থাৎ মিডিয়ানের চেয়ে 27 কম। এখানে 3 বেশি, 15 বেশি, 5 বেশি, 7 কম, 9, 2, 8। তাহলে দেখো মার্কস গুলা কিভাবে আসছে আমাদের এবং ডিফারেন্স গুলা কিভাবে আছে। এটা মার্কস, এটা ডিফারেন্স, এবং এই ডিফারেন্স গুলার র্যাঙ্কিংটা নেগেটিভ র্যাঙ্কিংটাকে আমাদের আলাদাভাবে ট্রিট করা হয়েছে, কিন্তু নেগেটিভ মার্কসটাকে করে ফেল, এই যে মাইনাসটাকে ইগনোর করো, মাইনাস নাই ধরে নাও, তাহলে তো তার একটা র্যাঙ্কিং হতো। যদি এটা 27 হতো তাহলে তার র্যাঙ্কিং হলো 10, মানে সর্বোচ্চ 10টার ভিতরে সেই সর্বোচ্চ বেশি আছে, আর এই -7টা হলো 5। এই র্যাঙ্কিংটা মাইনাস র্যাঙ্কিং গুলো আলাদা করা হয়েছে। মাইনাস র্যাঙ্কিং কত হয়েছে? এখানে 10, এখানে 5, 15, আর প্লাস র্যাঙ্কিং হচ্ছে এখানে যোগ করে যাওয়া হবে সেটা। আমাদের ওখানে তাই ছিল যে প্লাস র্যাঙ্কিং এবং মাইনাস র্যাঙ্কিং যা হবে। এবার যোগ করো, দেখো সাম অফ প্লাস র্যাঙ্ক হলো 40 আর সাম অফ মাইনাস র্যাঙ্ক হলো 15। তাহলে স্মলেস্ট ভ্যালু এবং 40 এবং 15 এর ভিতরে হয় 15। টেস্ট স্ট্যাটিস্টিক পেলাম আমরা, এখানে পেলাম 15। ক্রিটিক্যাল ভ্যালু আসলে
ওয়ান টেল আলফা পার্সেন্টে এটা ওয়ান টেল টেস্ট হচ্ছে, আর টু টেল এটা 10%, ওয়ান টেল যদি 5% হয়, 10 টেলের 10%। এনিওয়ে এন এর মান হলো 10 হলে এটার মান হয় 11। একটু একটা এক্সাম্পল নিয়ে আছে, যদি আরো কম হতো তাহলে সেরকম টেবিল দেখে দেখতাম, এখানে তাহলে 11 পাচ্ছি, তাহলে ক্রিটিক্যাল ভ্যালু হলো 11, আর এখানে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হলো 15। তাহলে আমাদের মানটা ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে অনেক বেশি, অনেক বেশি না, কিছুটা বেশি। সিন্স টেস্ট স্ট্যাটিস্টিক ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল ভ্যালু এন্ড তাহলে এইটাও তো রিজেক্ট হওয়ার কথা। এখানেও ভুল আছে, এখানেও ভুল আছে। Since the test static value is greater than the critical value, hence Accept the analysis results. take them now. By accept. এবার কি করব? আগেরটাও ভুল করা আছে। আমরা এই যে এই র্যাঙ্ক টেস্টটা আমি তুলতে পারিনি, এটা হয়তো কোনো একদিন দিব। তবে আপাতত তোমাদের এই নন প্যারামেট্রিকের এই এক্সাম্পলের যে ছোট ছোট অঙ্কগুলো আছে এগুলো একটু দেখে রাখিও। আমি আর অ্যাসাইনমেন্ট তোমাদের প্র্যাকটিক্যালে দিতে চাচ্ছি না, কোনোদিন খুললে হয়তো আর একটু লাগবে না। তা আপাতত ক্লাসও 2 সপ্তাহ নিব না, কিংবা এমনও হতে পারে যে হয়তো আর ক্লাস নাও নিতে পারে। যে বলা দিয়েছে আর যে পরিমাণ থিওরি দিয়েছেন স্যার 2 সপ্তাহ পড়তে লাগবে স্যার। আর একটু কাছে দিয়ে বলো তো। আর যে পরিমাণ থিওরি স্যার এই নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে স্যার 2 সপ্তাহ স্যার পড়তে অলরেডি লাগবে স্যার। কে বলছো? আমি স্যার আব্দুল সালাম বলছিলাম স্যার। হ্যাঁ সালাম, কথা স্পষ্ট হলো না, মানে একটু দূর থেকে বলছো, আস্তে করে বলছো, বুঝতে পারছি। স্যার বললাম হচ্ছে যে নন প্যারামেট্রিক টেস্ট পড়াটা তো থিওরি স্যার 2 সপ্তাহ লাগবে তো স্যার পড়তে, সেটাই বলছিলাম। মানে এটা সাফিসিয়েন্ট কিনা তাই বলছো? আর বললাম হচ্ছে থিওরি একটু বেশি স্যার, সময় লাগবে স্যার পড়তে, তাই বলছি। হ্যাঁ, তো সময় লাগবে, নিয়ে পড়ো। এখন তো আপাতত আমি 2 সপ্তাহ কোনো ক্লাসই নিব না। জি স্যার। আমি যদি ক্লাস নিই তোমাদের কমপক্ষে 10 দিন আগে বলবো, তবে আগামী 2 সপ্তাহ হবে না, এটা নিশ্চিন্ত থাকো। আর মূলত আমি আর নিবই না হয়তো ক্লাস, একটা ক্লাস আছে ওই বেইজেন অ্যানালাইসিসের, বেইজেন অ্যাপ্রোচের, ওটা হয়তো খুললে একদিন নেব, না হলে ধরে নাও যে আপাতত আর ক্লাস নিচ্ছি না। এবং তোমাদের এইখান থেকে আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবে কোর্সটা শেষ, 95% শেষ হয়ে গেছে। এমনকি আমরা প্র্যাকটিক্যালগুলোও একদম পরীক্ষাতে স্বাভাবিক থাকলেও এতগুলো প্র্যাকটিক্যাল করাই না, তার চেয়ে বেশি করে ফেলেছি। এবং অনেকে খুব ভালো মতোই আনসার করেছে, কয়েকজন তো একদমই ভেরি প্রম্পট, বিশেষ করে রাফি এবং ফাহিম, এরা তো দুইজন মানে অসাধারণ বলা যায়। তো দুটো ছেলে খুব প্রম্পট রেসপন্স করছে এবং অনেক কিছু বুঝে বুঝে করার চেষ্টা করছে, সার্বক্ষণিক যোগাযোগ রেখে করছে। অন্যরাও অনেক ভালো আছো তোমরা, বেশ আগ্রহী, তবে ওরা অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে। তো এনিওয়ে তোমরা এই কোর্স নিয়ে আর ভাবার কিছু নেই, আমার সাথে যোগাযোগ রাখবা, কিংবা কোনো এক ফাঁকে হয়তো যদি তোমরা সময় দাও, ওভারঅল হয়তো একদিন আমরা কথাবার্তা বলবো। আর তোমাদের এই যে উপস্থিতি, রেসপন্স করা, এগুলোর ভিত্তি করে যদি আমরা সময় না পাই টিউটোরিয়াল নেওয়ার এক্সাম হিসাবে, তাহলে এগুলোর উপর ভিত্তি করে একটা মার্কিং করবো। সমস্যা হবে যে যারা আদৌ ক্লাস করেনি, সত্যি সত্যি হয়তো অনেকে করতেই পারেনি, এটা জেনুইনলি হয়তো করতে পারেনি,
তাদের জন্য আমরা হয়তো বিকল্প কোনো চিন্তা ভাবনা করবো, কিন্তু যারা করেছো তারা এই যে রেসপন্স করেছো, টিউটোরিয়াল পাঠিয়েছো, ক্লাস উপস্থিত ছিলে, এগুলোর উপর ভিত্তি করেই আমি তোমাদেরকে একটা করবো। আর যদি দেখি যে না বিশ্ববিদ্যালয় খুলেছে, পরীক্ষা নিতে দেরি আছে, তাহলে আমি একটা পরীক্ষা হয়তো নিতেও পারি, তোমাদের একটা সময় দিই। তাহলে আপাতত তোমরা ভালো থাকো, এই পর্যন্তই আমরা করব। তবে তোমরা যোগাযোগ রেখো, যে কোনো সময় যে কোনো অবস্থায় ইমেল, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে আমার সাথে যোগাযোগ রাখবা। তোমাদের শুভকামনা করছি। তোমরা 2 মিনিট ওয়েট করো, আমি একটু দেখি যে তোমাদের উপস্থিতিটা আর বাড়লো না কি হলো। ওখানে ঘুরে আসি। আর 1 মিনিট ওয়েট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। 47, অনেক ভালো। তোমরা ভালো থাকো, সবার সুস্বাস্থ্য এবং সুস্থ থাকা কামনা করে আমি শেষ করছি। আল্লাহ। স্যার আপনিও সাবধানে থেকেন। আসসালামু আলাইকুম। তোমরাও সাবধানে থেকো, করোনা বাড়ছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।